রাধারানীর কৃপায় সবাই ভালো আছো জানি। আজকের সকালটা খুবই স্পেশাল আমার জন্য। সকাল বলবো না, এখন প্রায় বেলা 10টা বেজে গেছে, কারণ সকাল থেকে শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য শুয়ে বসে কাটিয়ে দিয়েছিলাম এতক্ষণ। কিন্তু খুব সকালে উঠে স্নান করে পুজো দেওয়ার কথা ছিল। একটা প্ল্যান করি হয়ে যায় আরেকটা, তো যাই হোক বন্ধুরা, অনেক কথা হবে। তার আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছে। আজ হচ্ছে পবিত্র রূপণী একাদশী। তো গতকালকেই প্ল্যান করে রেখেছিলাম খুব সকালে উঠে স্নানটা করে পুজোটা সবার আগে দিয়ে দেব, কিন্তু সবার আগে তো পুজো হলো না। শরীরটা খারাপ হওয়ার জন্য কিন্তু আমি সমস্ত কাজই আজকে লেট হয়ে গেছে, সেই জন্য বলতে পারো অনেকটা দেরি করে আজকে কাজগুলো শুরু করলাম। তবে হ্যাঁ, সকালের কিছু কাজ আমাকে হাজব্যান্ড এগিয়ে দিয়ে গেছে, সেই জন্য একটু কাজ আমার এগিয়ে আছে। তো যাই হোক, আজকের দিনটা স্পেশাল কেন বললাম বলো তো? ওই যে বললাম, আজকে হচ্ছে পবিত্র রূপণী একাদশী। অনেকে আবার এই একাদশীটাকে পুত্রদা একাদশীও বলে থাকে। তো সেই একাদশীর দিনে গত একাদশীটা যেহেতু আমার করা হয়নি, তো আজকের একাদশীটা ভাবলাম একটু ভালো করে বলতে খুব সকাল করে ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরের নাম জপ করব, ঠাকুরকে পুজো দিয়ে তারপরেই সংসারের কাজগুলো শুরু করব। কিন্তু ভাবলাম একটা হয়ে গেল আরেকটা। তো যাই হোক, অবশেষে শরীরটাকে একটু আর আলসেমি ভাবটা ছাড়িয়ে সংসারের কাজে লেগেই পড়লাম। তো এখন সংসারের কিছু কাজ বাকি আছে, সেগুলো শেষ করে তারপরে কিন্তু স্নান করে সোজা চলে যাব ঠাকুর করে। একটা নাইটি ছায়া একটু সার্ফের জলে দিয়ে আসলাম, কেন সপ্তাহে যেহেতু একদিনই আমি সার্ফের জলে আমার ডেলি ইউজ করার কাপড়গুলোকে ধুয়ে দেই। এমনিতে তো প্রত্যেক দিনই ধোয়া হয় কাপড় চোপড়, তারপরেও কিন্তু ডেলি যে আমরা কাপড়গুলো ইউজ করি সেগুলোকে কিন্তু আলাদা করে আর সার্ফ দিয়ে ধোয়া হয় না। সেই জন্য সপ্তাহে একটা দিন ওই নিজের কাপড়গুলোকে একটু সার্ফের জলে দিই। তো এইদিকে তারপরে দেখলাম জলও চলে আসলো সকালবেলা। তো আজকে আর জল আসেনি, তো অন্যদিন তো সকালবেলায় চলে আসে, কিন্তু আজকে আর আসেনি। তো জলটাও তুলে রান্নাঘরে সমস্ত কাজটা গুছিয়ে আসলাম। আর এদিকে কয়েকটা জিরা ছিল কৌটাতে, সেগুলোও দেখি একটু নষ্টর মতো, আমার নষ্ট কি একটু জটা লেগে আছে। একটু যদি বেখেয়াল হয়ে যায় তাহলে রান্নাঘরে অনেক কিছু নষ্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু মাঝে মধ্যেই কিন্তু কৌটাগুলোকে চেক করতে হয় কোথায় কি নষ্ট হচ্ছে না হচ্ছে। তো এদিকে জিরা আর কয়েকটা শুকনো লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, তো সেগুলোকে একটু রোদে দিয়ে আসলাম, কিন্তু এদিকে কিন্তু রোদের কোনো দেখা নেই। তো কিন্তু কিছুক্ষণ পর কিন্তু অনেকটাই রোদ উঠেছিল, কিন্তু সকাল থেকে এই যে একটা মেরমেরি ভাব হয়েছে রোদের, কি বলবো। তো এদিকে কাপড়গুলোকে নিয়ে চলে আসলাম সোজা এদিকে, যেহেতু এদিকে জল আছে। তো অন্যদিন সিনটেক্সে জল উঠে না, বেশ অনেক দিনই কিন্তু জল সিনটেক্সে উঠতেই চায় না। তো আজকে কালকে দুদিন কিন্তু সিনটেক্সে জল অনায়াসে উঠে গেছে, যেহেতু আমরা সাপ্লাই জলেই কিন্তু উপরে জল উঠে। তো অনেকদিন যেদিন জলের স্পিড না থাকে সেদিন কিন্তু উপরে জলটা উঠতে চায় না। তো আজকে যেহেতু জল আছে, সেই জন্য কাপড়গুলো এদিকেই ধুয়ে দিলাম, দিয়ে স্নানটাও সেরে নিয়েছি। এবার চলে যাব ঠাকুর ঘর। আর এখন দেখি রোদের দেখা প্রায় একটু একটু মেলছে, আবার দেখি পরক্ষণেই নেই। তো এই চলছে। আর যখনই আমি স্নান করে কাপড়গুলো মেলে ঠাকুর ঘরে গেলাম, তখনই কিন্তু কতবার যে আমি বাইরে আসলাম দূরে দূরে, কাপড়গুলোকে তুললাম। এদিকে শুকনো লঙ্কা কয়েকটা রোদে দিয়েছিলাম, এদিকে জিরাগুলো রোদে দিয়েছিলাম, এগুলোকে তুললাম। তো কয়েকবারই প্রায় 2 থেকে 3 বার নিলাম আর দিলাম, এরকমও কিন্তু অনেকবার হয়েছে। তো সেগুলো আর ক্যামেরাতে গতকালকে হাজব্যান্ডকে বলেছিলাম আজকে একাদশী পালন করব, তো ওর আবার ফল আনতে ভুলে গেছিলো, সেই জন্য সকাল সকাল করে ফল এনে দিয়ে গেছে আমাকে, কলা আর সিনাই। তো সেগুলো তো এনে দিয়েছে, আমি তো ভেবেছিলাম সকালবেলায় পুজোটা দিয়ে দেবো, কিন্তু যেহেতু পারিনি আর অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় সকাল 11:30। তো দেখি 12টার ভিতরে দিতে পারি কি না। তবে হ্যাঁ, আধ ঘন্টার ভিতরে তো আমি পারবোই না, কারণ ঠাকুরঘরে ঢুকলে আমার প্রায় 1 ঘন্টা তো হাতে নিয়েই ঢুকতে হয়। তাও শুধুমাত্র ঠাকুরঘরের সিমসাম কাজ করাতেই আমার 1 ঘন্টা লেগে যায়। আর যদি একটু বেশি কাজ করি তাহলে তো 2 ঘন্টাও কিন্তু আমার হাতে কম হয়ে যায় সময়টা। তো এদিকে সবার প্রথমে সাবুটা ভিজিয়ে নিয়েছিলাম, কারণ সাবুটা যদি না ভিজে তাহলে সেগুলো থাকবে শক্ত শক্ত। আর সাবুর কথা তো বলেই লাভ নেই, এখনকার দিনের সাবুগুলোর কথা। আগে যখন আমরা সাবু দিয়ে পুজো দিতাম তখন সেই সাবুগুলো ছিল অনেকটাই ছোট, কিন্তু এখনকার দিনের সাবুগুলো অনেকটাই বড়, দানাগুলো অনেকটাই বড়। তো এদিকে প্রায় আমার মোটামুটি যোগাযন্ত্রের কমপ্লিট হয়ে গেছে। এবার পুজোটা করে ভাবলাম আজকে একটু গীতা পাঠ করবো, যেহেতু প্রত্যেক দিন করা হয় না। চেষ্টা করি করার মাঝে মধ্যে, কিন্তু পারি না। তো একাদশীর দিনটা চেষ্টা করি যতই কাজ থাকুক গীতাটা পাঠ করা একটু, যেহেতু গীতা পাঠ করা অনেকটাই ভালো, মনও শান্ত থাকে। বিয়ের আগে যখন গীতা পাঠ করতাম তখন তেমন কিছু বুঝতাম না, শুধু শুনতাম মায়ের মুখে,
যে গীতা পাঠ করা নাকি অনেকটাই ভালো। তো সেই জন্য গীতা পাঠ করতাম, কিন্তু কোনো কিছু মানে টানে কিছুই বুঝতাম না। কিন্তু এখন বেশ ভালোই বুঝতে পারি যে গীতা পাঠ করলে আসলেই আমাদের শরীরটা এতটা শান্ত থাকে, যে সময় আমাদের মাথাটা গরম থাকার কথা সেই সময়ে কিন্তু মাথাটা অনেকটাই ঠান্ডা থাকে। কোনো এক্সট্রা মানে অশান্তির কোনো কিছু আমাদের মধ্যে থাকে না। অশান্তির মধ্যে থাকলে যে একটা কষ্ট হয়, সেই কষ্টটা কিন্তু অনুভূত হয় না। তো আমার মনে হয় যে গীতা পাঠ করলে আসলেই মনটা খুব শান্ত থাকে, শরীরটাও পবিত্র পবিত্র থাকে। তো যাকে এদিকে গীতা পাঠ করার জন্য গীতাটা নিয়ে নিলাম হাতে, বেশ অনেক দিন পরেই নিয়েছি। তবে যেদিনকে আমি গীতা পাঠ করি আমি কিন্তু একটা চিহ্ন দিয়ে রাখি, যাতে পরের দিন বা যখন পাঠ করব তখন যাতে খুব সহজে আমি করে পৃষ্ঠাটা উল্টে পেয়ে যাই খুব সহজে। তো যেহেতু মনে থাকে না, তো সেই জন্য একটা কাগজ আমি চিকন করে কেটে এইভাবে করে চিহ্ন দিয়ে রাখি। তো আজকে পঞ্চম অধ্যায় আমি পাঠ করব। গতকালকে এর আগে যখন পাঠ করেছিলাম চতুর্থ অধ্যায় পাঠ করেছি। তো এদিকে আমার গীতা পাঠ কমপ্লিট। তো তারপর একটা দক্ষিণা দিয়ে দিলাম 1 টাকা, দিয়ে আবার গীতা পাঠ করে জায়গা মতো রেখে দিই। আজ হচ্ছে সোমবার, তো গতকালকে ভিজিয়েছিলাম ডালগুলা, ফ্রিজে ছিল। কিন্তু গতকালকে হয়েছে কি এক কাণ্ড, যেহেতু রবিবার দিন লোডশেডিং থাকে প্রায়, আর এখন যেহেতু পুজো চলে এসেছে প্রায় দিনই কিন্তু লোডশেডিং থাকে। তো রবিবার দিনটা কিন্তু প্রায় অনেক সময় লোডশেডিং ছিল। তো এদিকে ফ্রিজে ছিল ডালটা, তো ডিপ ফ্রিজে রেখেছিলাম পরে। আর যখন ভাবলাম যে ডালের বড়া করে ঝুল করব, তরকারিটা করব, কিন্তু কারেন্ট নেই, মিক্সিও করা যাবে না, আর এতগুলো ডাল বেটে সম্ভবই না, সেই জন্য কালকে আর করা হয়নি। তো যেহেতু ডিপ ফ্রিজে ছিল সেই জন্য নষ্ট হয়নি ডালগুলা। তো আজকে ডালগুলা দিয়ে আমি কোয়াশ দিয়ে একটা তরকারি করে নেব। এদিকে সকালবেলা ছেলে খেয়ে স্কুলেও চলে গেছে, ওকে একটু কুকারে ভাত করে আর একটু আলু সিদ্ধ করে হাজব্যান্ডকেও দিয়েছিলাম, ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম। তো ও গেল স্কুলে, আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম। এখন প্রায় দুপুর হয়ে গেছে, আর বাইরে এতটা রোদ উঠেছে কি বলবো। তো যতই রোদ থাকুক আমাদের কাজগুলো তো সময় মতো কমপ্লিট করতেই হবে, গরম যতই লাগুক সেগুলো আর কি বলবো। তো এইদিকে দেখো ডালগুলো কি অবস্থা হয়ে আছে, প্রথমে তো কালকে ভেবেছিলাম ডালগুলো নষ্ট হয়ে যাবে। তো এইদিকে আজকে ডালের বড়া দিয়ে ঝোল, কোয়াশ আলু দিয়ে, তার সাথে আজকে রান্না হবে আলু ভাজা, আর আছে ফ্রিজে একটু ডাল। তো চলবে আজকে এইটুকুই। তো এমনিতেও একাদশী যেদিন থাকে সেদিনকে করে মাছ মাংস বা ডিম তেমন রান্না করি না। তো মাঝে মধ্যে আবার থাকে, কারণ সবসময় সম্ভব হয়ে ওঠে না, যেহেতু একা হাতের কাজ, সমস্ত কিছু পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তো এইদিকে বাইরে এত রোদ উঠেছে কি বলবো, বাঘের মতো রোদ উঠেছে বলা চলে, এত রোদ উঠেছে। আর গরমের মধ্যে কাজ করা, রান্না করে টিনের রান্না করে, তা তো বুঝতেই পারছো। তো অনেক পরিশ্রম হয় টিনের রান্না করতে যদি একটু বেলা হয়ে যায়। আর আজকে যেহেতু একটু না অনেকটাই বেলা হয়ে গেছে, তাহলে বুঝতেই পারছো কতটা কষ্ট হচ্ছে। তার মধ্যে মশলাটা আবার পাটার মধ্যে করতে হয়, যেহেতু পাটার মধ্যে করি অল্প মশলা, যেহেতু আমি সবসময় তরকারির মধ্যে একদমই খুব কম মশলা ইউজ করি, সেই জন্য একটু পাটার মধ্যে বেটে দিলে তরকারিটা একটু ঘন টন হয়, আর এদিকে তরকারির স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। সেই জন্যই কিন্তু আমি প্রায় সময় না, প্রত্যেক দিনই বলতে পারো, একটু তরকারি করলে পাটার মধ্যে বেটে দেওয়ারই চেষ্টা করি। প্যাকেট থেকে এই মশলাটা খেতে আমার একদমই ভালো লাগে না, কেমন যেন তরকারিতে দিলেও তরকারিটা যেমন কেমন হালকা পাতলা এরকম হয়ে থাকে। যেহেতু মশলা একদমই কম খাই, একদম বলতে একদমই কম খাই, একটু মশলা নেব পাটার মধ্যে, আর সেটাকে বেটে পাটার মধ্যে তারপরেই তরকারিটা করা যাই রান্না করি সেটা করার চেষ্টা করি। তো তারপর শেষের দিকে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর আমার ঝুলটা দেখে কেউ কিছু বলো না, কেন কি যেহেতু ডালের বড়ার ঝোল একটু একটু বেশি ঝোল দিতে হয়, আর ডালের বড়ার ঝোল তো পরে দিয়ে আবার কিন্তু খুব একটা হালকা থাকে না। আর এমনিতে যেহেতু গড়ে ঝোলটা একটু না থাকলে বুঝতেই পারছো ছেলের অনেকটাই সমস্যা হয়ে যায়, সেই জন্য মরিচটা কম দিয়ে ঝোলটা একটু বেশি রাখার চেষ্টা। আজকে আর দুপুরের পর রান্নাঘরটা পরিষ্কার করতে পারিনি, কারণ শরীরটা একটু খারাপই ছিল। এত গরম দিয়েছে, গরমের মধ্যে রান্না করা টিনের রান্না করে, বুঝতেই পারছো কতটা কষ্ট হয়েছে। তারপর আর সঙ্গে সঙ্গে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, ওই হাতে হালকা পাতলা যা হয়েছে সেটাই করেছিলাম। তারপর এদিকে বিকেলের দিকে কিন্তু ভালো করে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নাঘর যতক্ষণ না পরিষ্কার একদম ঝকঝকে করে ততক্ষণ অবধি আমার একদমই ভালো লাগে না। সেই জন্য বিকেলের দিকে আবার রান্নাঘরটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করছি। যতই কষ্ট হোক আমার এই টিনের ভাঙাচোরা রান্নাঘরটাকে সবসময় কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝকঝকে রাখার চেষ্টা করি। তো দুপুরবেলা তো সম্ভব হয়নি, এখন বিকেলবেলা যখন রোদটা একটু কমেছে, গরমটা, তখন কিন্তু রান্নাঘরের কাজগুলো একদম আস্তে আস্তে করে সমস্ত কাজ করে নেব, সমস্ত কিছু গুছিয়ে জায়গা মতো আবার রেখে দেব। তো এইদিকে আবার আজকে যেহেতু একাদশী, একটু ক্ষুধার পেটও আছে, তো প্রসাদ তো নিয়েছিলাম ওই সাবুর প্রসাদ, এখন তো
পেটে মানে একদম কি বলবো চিউ করছে ক্ষুধার চোটে, মানে এমন অবস্থা হয়েছে আজকে আমার। তো তারপরেও আমার ক্ষুধার পেট নিয়েও আজকে সংসারের কাজগুলো করতে হচ্ছে, কারণ রান্নাঘরটা ঝকঝকে না থাকলে আমার কেন জানি না একদমই ভালো লাগে না। সকালে যে এত দেরি করে স্নান করে পুজো দিয়েছি, সকালবেলা কিন্তু এতটাও মানে পেটের মধ্যে চিউ করিনি, যেহেতু একটু গ্যাস হয়েছিল সকাল থেকেই, তো সেই জন্য ক্ষুধাও লাগেনি আর কষ্ট পেতে হয়নি। কিন্তু এখন বেশ কষ্ট পেতে হচ্ছে, কেন জানি না এত ক্ষুধা লেগেছে আজকে। তো সেটা কি করব, ক্ষুধা যখন লেগেছে তো সেটাকে তো ফল টল খেয়ে কোনো রকম দিনটা পার করে দিলেই হবে। তবে মাঝে মধ্যে যখনই এরকম ক্ষুধা লাগে তখন মনে হয় ভগবান মনে হয় আমার উপর রাগ করেছে, কেন কি একাদশী করলে তখন তো ক্ষুধা লাগার কথাই না। তো যাই হোক, আজকে মনে হয় ভগবান আমার উপর একটু রেগে আছে। এলোমেলো হয়ে থাকলে কেন জানি না ভালো লাগে না, সেই জন্যই বলতে বড় একটু পারফেক্টভাবে কাজ করার চেষ্টা করি। এমনিতে রেখে দিলে কিছু হতো না, কেউ কি আর এসে বসে থাকতো আমার বাড়িতে দেখার জন্য যে আজকের রান্নাঘরটা এলোমেলো হয়েছে। কি জানি কেন মানে ভালো লাগে না এলোমেলো হয়ে থাকলে। তো মোটামুটি আমার এখনও রান্নাঘরটা গুছানো গাছানো শেষ হয়ে গেছে। এখন আজকে যেহেতু জিরাগুলো রোদে দিয়েছিলাম সকালবেলা, সেগুলো গুছানো হয়নি। আর তার সাথে মটর রোদে দিয়েছিলাম যখন রান্না করছিলাম, মটরগুলো দেখলাম নষ্ট যদি হয়ে যায় তাহলে তো খারাপ লাগবে অনেকটা। তো মটরগুলা রোদে দিয়েছিলাম, তো মটরগুলা আর জিরাগুলা গুছিয়ে নেব। তারপর আবার বাসন কুসন ধুয়ে মেলে দিয়ে রেখেছিলাম বারান্দাতে, সেগুলো নিয়ে আসলাম। কত কিছুতে চোখে চোখে রাখতে হয় রান্নাঘরের, কি বলবো, রান্নাঘরের এদিক সেদিক সমস্ত দিকে চোখ কান খোলা রাখতে হয়, এদিকে কি নষ্ট হচ্ছে সেদিকে কি নষ্ট হচ্ছে। তো আজকে মটর আর জিরাগুলো রোদে দেওয়া হলো, তবে সকালের দিকতে রোদ ছিল না, কিন্তু দুপুরের পর কিন্তু বেশ অনেক রোদ দিয়েছে। তো সেই ইয়েতে কিন্তু আমার জিরাগুলো ভালোই শুকিয়ে গেছে। তো জিরাগুলোর মধ্যে একটু মানে কাঠগুঁড়া দেখেছিলাম, তো সেগুলো ভেবেছিলাম ধুয়ে দেবো, কিন্তু যেহেতু রোদের তাল বাহানাটা ঠিক নেই, সেই জন্য আজকে আর ধুয়ে দিলাম না। দেখি কালকে বা পরশু ধুয়ে দিই। তো এদিকে মটরও রোদে দিয়েছিলাম আর আটাগুলো রোদে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি রান্নাঘরে আসলে আমি কিন্তু সারাক্ষণই এদিকে খুঁজতে থাকি কি রোদে দেওয়া যায় না দেওয়া যায়, কারণ অনেক কিছু নষ্ট করেছি, এখন আর কোনো কিছু নষ্ট করতে একদমই ভালো লাগে না। তো এগুলোকে জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। আর প্রায় সন্ধ্যাবাতি হয়ে আসছে, সন্ধ্যাবাতি হয়নি এখনও, প্রায় বেলা আরও 1 ঘন্টার মতো হাতে আছে। আর এদিকে ছেলে যাবে এখন টিউশনে, যেহেতু 5টা থেকে ওর আজকে আবার টিউশন আছে। এদিকে গুছিয়ে তারপর ছেলেকে একটু এগিয়ে দিয়ে আসবো। ছেলেকে সাইকেল দেওয়া হয়েছে, তবে হ্যাঁ আমরা দিইনি, ওর মামা দিয়েছে, মানে আমার ছোটো ভাই ওকে দিয়েছে সাইকেল গত বুধবারে। তো ও সাইকেল নিয়ে বেরোলে আমার অনেকটাই ভয় করে, যেহেতু মেন রোড আর গাড়ি ঘোড়া মানে কন্টিনিউ চলতে থাকে, সেই জন্য ও যখনই সাইকেলটা নিয়ে বেরোয় আমি কিন্তু ওর সাথে সাথে যাই রাস্তা অবধি। তো ওকে কিন্তু বলে দেই যে মেন রোড দিয়ে যাতে না যায়, ও আরেকটা রাস্তা আছে গলি রাস্তা, তো সেটা দিয়ে যাওয়ার জন্যই বলি। তো মেন রোডে যতক্ষণ অবধি থাকি ততক্ষণ অবধি বাড়ির মানে রাস্তাতেই দাঁড়িয়ে থাকি, তো মেন রোড মানে পেরিয়ে গেলে তখন বাড়ি চলে আসি। তো আজকে এটুকুই, কাপড়গুলো নিতে নিতেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম, টাটা।